বাবা খবরদার, আমি তোমাকে বারণ করেছি, তুমি আমাকে ছোবে না। তোমাকে অন্য চোখে দেখতাম আমি, কিন্তু আমার ধারণা তুমি একবারে পুরোপুরি বদলে দিলে। আমার সঙ্গে কোনোদিন তুমি কথা বলবার চেষ্টা করবে না। আমি তো কোনো খারাপ কাজ করিনি বাবা। গান গাইতে পারি, গান গেয়েছি। গান তো সাধনা, বলুন। আপনি তো শিক্ষক বাবা, আপনি তো বলেন কোনো কাজ ছোট হয় না। কারোর ক্ষতি না করে যে কোনো কাজ করা যায়। আমি তো কারোর ক্ষতি করিনি, তাহলে আমার গান গাওয়া অপরাধ কেন? আরে এর মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে। এত জঘন্য একটা অন্যায় করার পরও সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। সত্যি নীলা, তোমার কনফিডেন্স আছে সত্যি? না না বর্দা, এটাকে কনফিডেন্স বলে না, এটাকে বলে ওভার কনফিডেন্স। হ্যাঁ, যে বসু পরিবারকে এভাবে হেলায় অপমান করতে পারে, তার মধ্যে এই কনফিডেন্স, ওভার কনফিডেন্স তো থাকবেই। কি অন্যায় করেছি আমি? বাবা, আপনি আমাকে বুঝিয়ে বলুন, আমার গান গাওয়া কি অন্যায়? তা তো বলছি না, গান তো শিল্প, কিন্তু গুরুত্বপূর্ণ হলো পরিবেশ আর পরিস্থিতি, আর তার থেকেও গুরুত্বপূর্ণ হলো মিথ্যে কথা। তুমি মিথ্যে বলেছ। শুধু একজনকে নয়, সবাইকে মিথ্যে কথা বলেছ তুমি, আর বিশেষ করে আমাকে। আমি যখন তোমার উপরে সন্দেহ করেছি, সেই সন্দেহের উপরে তুমি আরো মিথ্যে কথা বলেছ। তুমি একবারও ভাবোনি তুমি কি করে করতে পারলে নীলা? দীপু দীপু দীপু, এটা তো স্বভাবজাত। যেটা আমাদের পক্ষে অসম্ভব, সেটা ওর মতো একটা বস্তির মেয়ের পক্ষে বাহাতের খেল। নীলা, আমার প্রশ্নের উত্তর দাও। একের পর এক কেন মিথ্যা কথা বলেছো তুমি আমাকে? কেন? আমার কাছে আর কোনো উপায় ছিল না। জেঠিমার চিকিৎসার জন্য টাকা জোগানোর জন্যই আমি বাধ্য হয়ে এই কাজ করেছি। একটা মিথ্যে ঢাকতে আরো 5টা মিথ্যে বলতে হয় নীলা, জানিস তো সেটা? আর তুই সেই পথেই এগোচ্ছিস। তুমি মানে এত মিথ্যা কথা বলছো না, মিথ্যে বলতে বলতে সত্যিটাই ভুলে যাচ্ছ। হসপিটাল থেকে তো জেঠিমার চিকিৎসার খরচটা ডিসকাউন্ট দেওয়া হয়েছিল। আর বাবা, তুমি তো আমাদের সেটাই বলেছিলে যে তোমার রেপুটেশনের জন্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাদের নিজেদের মধ্যে তো কথা বাড়িয়ে কোনো লাভ নেই। হসপিটালে ফোন করলেই দুধের মধ্যে কতটা জল মেশানো হয়েছে সবটা পরিষ্কার হয়ে যাবে। বাবা বলছে যে তুমি একবার হসপিটালে ফোন করো। ওদের ফোন করলে তোরা এটাই বলবে? সত্যিটা বলতে আমি তো ওদেরকে বারণ করেছিলাম। তুমি ফোনটা করো, সত্যিটা আমিও জানতে চাই। হ্যাঁ বাবা, প্লিজ ফোনটা করো। ফোনটা স্পিকারে দাও, আমরা সবাই শুনবো। হ্যালো হ্যালো, আমি অঞ্জন বসু। চিনতে পারছেন? সেই শিক্ষক। হ্যাঁ স্যার, চিনতে পেরেছি, বলুন। আমার বৌদিদি
বীণাপানি বসু আপনাদের হসপিটালে ভর্তি হয়েছিলেন, তার ট্রিটমেন্টের টাকা আপনারা কনসিডার করেছিলেন কি? হ্যাঁ স্যার, উনি আপনার আত্মীয়, আপনার জন্যই তো টাকাটা ডিসকাউন্ট করে দিই। কেন স্যার, কোনো প্রবলেম হয়েছে? না না, ঠিক আছে, ধন্যবাদ। কি গো, এরপর কি আর কোনো সাফাই দেওয়ার আছে তোমার? বিশ্বাস করুন, আমি মিথ্যে বলছি না। আমি চুপ, একদম চুপ। আর পাপ পারাস না নীলা। স্বীকার করে নে তুই মিথ্যে কথা বলেছিস, স্বীকার করে নে তুই আমাদের বিশ্বাস ভেঙেছিস, তুই অন্যায় করেছিস, স্বীকার করে নে নীলা। না 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 মা, ও কোনো অন্যায় করেনি। ওর মতো একটা মেয়েকে বিশ্বাস করে আপনারা ভুল করেছেন মা, সেটা আপনারা মেনে নিন। মা কি বলতো, যদি তোমরা আমাদের কথা শুনতে, ওকে এই মেয়েটাকে বিশ্বাস না করে যদি আমাদেরকে বিশ্বাস করতে, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। ঠকবাজ, ধান্দাবাজ মেয়ে, একটা মিথ্যাবাদী। আমি মিথ্যে বলছি না, আমি মিথ্যে বলছি না। আমি সত্যি কারোর বিশ্বাস নিয়ে খেলিনি। আমি সত্যি বলছি। আমি চুপ, একদম চুপ। আর একটাও কথা বলবি না। আমাদের কাছে আজকে সবটা পরিষ্কার হয়ে গেছে নীলা। অবশ্য তোর তো এরকম অভ্যেস আছেই, তার জন্যই তো চুমকি এত সহজে তোর কথা শুনেছিল। এই প্লিজ চলি, প্লিজ দয়া করে আর নিচে নেবো না তুমি। নির্লজ্জতা না একটা সীমা থাকে। কোনো ভুল বলছে না তো মেজো ঠাকুরপো। হ্যাঁ, আগেরবার তো চুমকি এসেই সবটা প্রমাণ করে দিয়েছিল, তুমি সেসব ভুলে গেছো নাকি? যাই হোক নীলা, এবার তুই কি করবি ভেবে বল। মানে বসু পরিবারের মান সম্মান তো তুই একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছিস। এবার কি করবি, একদম মাটিতে পুঁতে ফেলবি? মা, এই এত কিছুর পরেও ওকে আপনারা এই বাড়িতেই রাখবেন? কি ঠিক করলেন? আপনারা সবাই সবাই আমাকে ভুল বুঝছে। ঠিক বোঝার তো আর কোনো জায়গা রাখিস নি নীলা, তাই আমাকে আর কিছু বোঝাতে আসিস না। তুই আমার পায়ের তলার থেকে মাটিটাই সরিয়ে নিচ্ছিস। আমার মাথা কাজ করছিল না, তাই আমি। নাই করতে পারে, করতে নাই পারে, তাহলে আমাদের কেন কিছু জানাসনি? ও ভেবেছিল চুপি চুপি দাওটা মেরে আসবে, আমরা কেউ কিছু টেরই পাবো না। সেই আমরা তো সব ঘাসে মুখ দিয়ে চলি। যা 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 যা, নিজের বস্তিতে গিয়ে কান্নাকাটি যা করার ওই বস্তিতে গিয়ে কর, আমাদেরকে এবার মুক্তি দে। নীলা শোন, প্লিজ প্লিজ, তোর স্ট্যান্ডার্ড না আমাদের খুব ভালো করে জানা হয়ে গেছে। তোর এই মুখ আর আমাদের দেখাস না, তুই যা তো এখান থেকে, যা যা যা। তোমরা কিন্তু বারবার আমাকে। আবার তুই গলা তুলছিস? পুষ্টির মেয়ে একখানা, তোর বাড়ির কি শিক্ষা না সেটা আমাদের সকলের বোঝা হয়ে গেছে। আমার বাড়ির কথা কেন তুলছো? আমি যা করেছি এই বাড়ির ভালোর জন্য করেছি, কিন্তু তোমরা আমাকে। থাক, আমাদের ভালোর কথা তোমাকে আর ভাবতে হবে না। তুমি ভালো করতে গিয়ে অনেক বড় খারাপ করে দিয়েছো, আর করো না। আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি। বাবা, এই এই তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? তুই একটা কাজ কর, তুই বাথরুমে যা,
গিয়ে সাবান নিয়ে ভালো করে গায়ে ঘষ করে ঘষ, তবে যদি এই বস্তির মেয়েটা দুর্গন্ধ একটু হলেও তোর গা থেকে যায়। কথা বলতে চিনি না ওরে, বল 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 কথা বল, মুখে কথা আছে। আমাকেও স্নান করতে হবে, মোনা সাবান নিয়ে আসো। রে বাবা, এক মাকে শীত যায় না, বুঝলি তো নীলা? এই কথাটা তোকে আমি অনেক আগে বলেছিলাম। কিরে কাঁদছিস তো? এই তো কাঁদ কাঁদ কাঁদ, ভালো করে কাঁদ। তোর এই চোখের জল যাতে কোনোভাবেই আর না শুকোয়। দেখ নীলা, দেখ হাতে গুনে আর যে কটা দিন তুই এই বাড়িতে আছিস না, সে কটা দিন তুই মন প্রাণ ভরে কেঁদে নে। হ্যাঁ কেঁদে নে, কেঁদে নে। দেখিস বাবা যেন কোনো আক্ষেপ না থাকে তোর। সোনা মনি আমার। তুমি আমাকে ছোবে না, আমার সঙ্গে কোনোদিন তুমি কথা বলবার চেষ্টা করবে না। সবাইকে মিথ্যে কথা বলেছ তো, আমাদের সবাইকে, আর বিশেষ করে আমাকে। স্বীকার করে নে তুই মিথ্যে কথা বলেছিস, স্বীকার করে নে তুই আমাদের বিশ্বাস ভেঙেছিস, তুই অন্যায় করেছিস, স্বীকার করে নে নীলা। আমাদের ভালোর কথা তোমাকে আর ভাবতে হবে না। আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি। আর কেউ জানুক না জানুক, আমি জানি আমি কেন করেছি। আর আমার সাথে একমাত্র তুমিই জানো সবটা। আমি যে কোনো অন্যায় করিনি তার সব থেকে বড় প্রমাণ তুমি। কিন্তু আজ সবার সামনে এভাবে আমার মাথা হেট হয়ে গেল, আর তুমি আমাকে রক্ষা করলে না ঠাকুর। তুমি এটা হতে দিতে পারো না। আমাকে বাঁচাও তুমি, আমি নিজেকে প্রমাণ করতে চাই। আমি যেন নিজেকে প্রমাণ করতে পারি ঠাকুর। পথ দেখাও তুমি, আমাকে যে পারতেই হবে। বলছি মোনা, তোমরাও বসে পড়ো, রাত হয়েছে। হ্যাঁ বর্দি, সত্যি বসে পড়ি। খুব খিদেও পেয়েছে, সকাল থেকে যা সব চলেছে বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা, কি করেছো কি গো? এই তো কাতলার কালিয়া। রে বাবা, নইলে তো এই টেলটেলে জাগে। আরে বাবা সত্যি। আরে বাবা, ওইভাবে গলা তুলে বাহবা দিও না, ওদের অবস্থাটা একবার দেখো। এই খাবারটা তো সকালে বানিয়েছিলাম, তখন কি আর ভেবেছিলাম যে রাত গড়াতে গড়াতে বাড়ির এরকম একটা সিচুয়েশন হবে। আমার না এই খাবারটার গলা দিয়ে নামবে না গো, নামবে না। বারবার না যখনই ভাবছি গাটা গড়িয়ে উঠছে, বসু পরিবারের বউ। মোনা মোনা মোনা, তুমি যত ভাববে তত কষ্ট পাবে, ছেড়ে দাও, খাও। আচ্ছা মা, নীলাকে দেখছি না, ও খেতে আসবে না নাকি ও এখনো ঘরের মধ্যে মুখ লুকিয়ে বসে আছে? দেখতেই তো পাচ্ছ আসেনি, জিজ্ঞেস করার কি হয়েছে? না, এখন আর ঘরে মুখ লুকিয়ে বসে থেকে কি হবে? যাওয়ারটা হয়ে গেছে, আমাদের পরিবারের মুখে তো চুনকারিও মাখিয়ে ফেলেছে। দেখো বড় বৌমা, এই আলোচনা না আর ভাল লাগছে না, প্লিজ একটু চুপ করো। মা আসলে আমরা না নীলাকে নিয়ে খুব চিন্তা করছিলাম। মানে যাই করে থাকুক না কেন, সারাটা রাত না খেয়ে থাকবে মেয়েটা, কিছু একটু খেয়ে নি।
মোনা 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 আমাদের সামনে বসে খাওয়া দাওয়া করার মুখ আছে ওর? ভেবে বলো না কি বলছো, সত্যি তুমি না। বড়দা, ওর মুখ আছে, কিন্তু ওর সামনে যাওয়ার আমাদের মুখ নেই। ওর তো দোকান কাটা, ওর মান সম্মান বলে কিছু আছে নাকি? দীপু, দীপু শোন, বলছি যে দেখ, হাজার হোক ও তো তোর বউ, তুই ওর জন্য একটু কিছু খাবার নিয়ে যা, নিয়ে গিয়ে জোর করে একটু মুখে তুলে দে, খাইয়ে দে ওকে। হ্যাঁ কি রে, উঠে বললি যা? খেতে ইচ্ছে করছে না, আমি ঘরে যাচ্ছি। কিছুই তো খেলি না। দীপু, দীপু, আরে বেচারা দীপুর অবস্থাটা খালি ভাবছি, কারোর কপাল এতটা খারাপ হতে পারে? সত্যি তাই, দীপুটা আর কোনো মেয়ে পেল না, বিয়ে করলো কিনা কাকে, একটা বস্তির মেয়েকে। দিল তো মুখে চুনকালি মাখিয়ে। এবার আমার আমার খাওয়া হয়ে গেছে মিনু, এই পরিবেশে আর খাওয়া দাওয়া সম্ভব নয়, আমি ঘরে গেলাম। নীলা কোথায় নেই? ঠাকুর ঘরে? এত এত রাতের বেলা ঠাকুর ঘরে কি করছে? ছোটদাদা বাবু, আমার কথাটা একটু চা বলার মুখে বলো, আর একটু দূরে দাঁড়িয়ে বলো। আচ্ছা, আর কি বলার আছে তোমার, বলো তো? সবই তো শুনলাম, আর নতুন করে কি শুনবো? আর কেউ আমাকে বিশ্বাস করুক না করুক, আপনি তো করবেন। আমি নিজের ইচ্ছে ওই বাড়ি গান গাইতে যাইনি, আমি বাধ্য হয়েছিলাম। জেঠিমার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতেই আমার কাছে আর কোনো উপায় ছিল না। হ্যাঁ, আমি মানছি আমার আপনাকে জানানো উচিত ছিল, কিন্তু সত্যি কথা বলতে সাহস হয়নি। না হলে আমি কি কোনোদিন আপনার কাছে কোনো কিছু লুকোই? আজ না হয় কাল আমি ঠিকই বলতাম আপনাকে। আমি না ওদের থেকে অগ্রিম টাকা নিয়ে নিয়েছিলাম, আর সেই টাকা মেটাতে আমাকে ওই বারে গান গাইতে যেতেই হতো। কিন্তু আপনাকে যদি আমি জানাতাম, আপনি কোনোভাবেই আমাকে ওখানে গান গাইতে যেতে দিতেন না। আমি জানি না আপনাকে আমি বোঝাতে পারছি কিনা, কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করছেন না, তাই তো ভাবছেন আমি সব বানিয়ে বানিয়ে বলছি। ঠিক আছে, আপনি থাকুন সেই বিশ্বাস নিয়ে। এর চেয়ে বেশি আমি কি বা বলবো, কিন্তু দয়া করে আমাকে একটা কথা বলবেন। কে বললো আপনাকে? আপনি কিভাবে জানলেন যে আমি বাড়ি গান গাইতে গেছি? আমার কাছে কৈফিয়ত চাইছো তুমি? কি ভেবেছো তুমি নিজেকে? হ্যাঁ, কি ভেবেছো? কৈফিয়ত চাইনি আমি শুধু। কৈফিয়ত চাইছো না, কিন্তু জানতে চাইছো। কেন জানতে চাইছো? হ্যাঁ, আর আমি কিভাবে কি জেনেছি সেটা জেনে তোমার কি? আমি জেনে গেছি বলে তোমার খুব অসুবিধে হয়ে গেছে, তাই না? বুঝেছি বুঝেছি বুঝেছি। খবরটা যদি আমার কানে না যেত তাহলে তুমি এখনো থামতে না, এইভাবেই কাজটা চালিয়ে যেতে, তাই না? যতদিন না কারো কানে খবরটা যেত ততদিন বেশ খুশি মনে এই স্বেচ্ছাচারিতা চালিয়ে যেতে। কি ঠিক বলছি তো? স্বেচ্ছাচারিতা? কি বললেন আপনি এটা? আর চালিয়ে যেতাম মানে? এটা কি ধরনের কথা? আপনি কি বলতে চাইছেন? কেন, পরিষ্কার করে বাংলা ভাষাতেই তো বললাম, মাথায় ঢুকলো না? তোমার প্রশ্নের আমি একটা উত্তর দিয়েছি,
আমি জানি সেই উত্তরটা তোমার প্রশ্নের উত্তর নয়, কিন্তু তা উত্তর তো। যাই হোক, কারোর থেকে যে জেনেছি সেটা তো সত্যি, আর যেই আমাকে খবরটা দিয়েছে সে তো মিথ্যে বলে। তুমি তো সবাইকে লুকিয়েই ওই বারে রোজ গান গাইতে যাচ্ছিলে। এবারে আমি তোমার কাছ থেকে জানতে চাইছি, কেউ যদি জীবনে তোমার থেকে এই সত্যিটা না জানতে পারতো, তাহলে তোমার গান গাওয়াটা লুকিয়ে চলতেই থাকতো। আপনি কেন আমাকে বিশ্বাস করতে পারছেন না? আমি তো আপনার এই প্রশ্নের উত্তরটা দিলাম। আপনি আমাকে একেবারেই বিশ্বাস করতে পারছেন না। আচ্ছা, আপনি কি আমার চরিত্র নিয়ে সন্দেহ করছেন? বলুন, করছেন? আপনি চুপ করে রয়েছেন, তার মানে আপনি আমার চরিত্র নিয়ে সন্দেহ করেন? আমার উপর আপনার এতটুকু বিশ্বাস নেই? আপনি আমার সঙ্গে একই ঘরে থাকবেন, তারপরে আমাকে বিশ্বাস করবেন না? এটা কি করে হয়? এটা তো হয় না। এত কাছে থেকেও একটা মানুষ আরেকটা মানুষকে যদি বিশ্বাস করতে না পারে, ভরসা করতে না পারে, তাহলে তো একসাথে থাকার কোনো মানেই হয় না। বেশ, তাহলে একসাথে এক ঘরে থাকার দরকার নেই, দূরে দূরে থাকাই ভালো। তুমি এ ঘরে থাকো, আমি যাচ্ছি। না, আপনার আমার সঙ্গে থাকতে আপত্তি আছে? এটা তো আপনার ঘর, আপনি কেন চলে যাবেন? আমি চলে যাচ্ছি, আমার কোনো অসুবিধা নেই। একটা মানুষ আরেকটা মানুষকে যদি বিশ্বাস করতে না পারে, ভরসা করতে না পারে, তাহলে তো একসাথে থাকার কোনো মানেই হয় না।